5 মাস পর বিদায় নিচ্ছে বর্তমান নির্বাচন কমিশন। নতুন ইসি গঠনে রাজনৈতিক মতভেদের শঙ্কা। চিহ্নিত করতে না পারায় মোবাইল ফোন আলাপ ফাঁসে অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে, ব্যর্থ, কড়া শাস্তিও। মিরপুরে ব্যাটারি চালিত অবৈধ রিকশার বাণিজ্য, অভিযুক্ত স্থানীয় যুবলীগ নেতা, নির্বিকার প্রশাসন। আজ শুভ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। করোনার জন্য এবার হচ্ছে না আনন্দ শোভাযাত্রা। এবং পিএসজির হয়ে অভিষেকেই মাঠ মাতালেন লিওনেল মেসি, জোড়া গোল করে জয় নায়ক এমবাপে। সংবাদের প্রধান শিরোনামগুলো শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি শাফাতুল ফরিদ। আর 5 মাস পর বিদায় নিচ্ছে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশন। এবারও সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। নতুন কমিশন গঠন নিয়ে এবারও রাজনৈতিক মতভেদের আশঙ্কা রয়েছে। বিরোধী দলগুলো বলছে, গ্রহণযোগ্য কমিশন না হলে কেউই মানবে না। তবে সরকারি দল আওয়ামী লীগের মতে সার্চ কমিটি দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব। 2017 সালে সার্চ কমিটির মাধ্যমে গঠিত বর্তমান নির্বাচন কমিশন 5 বছরের জন্য দায়িত্ব নিয়েছিল। আগামী বছরের 15 ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার 5 সদস্যের বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। সরকার আনুষ্ঠানিকভাবে না জানালেও এবারও সার্চ কমিটির মাধ্যমেই কমিশন গঠন করা হবে। সার্চ কমিটির সুপারিশ করা ব্যক্তিদের মধ্য থেকেই রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচন কমিশন গঠন করবেন। সেই কমিশনের অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিএনপি বলছে, অতীতের কায়দায় কমিশন গঠন হলে বিএনপি মানবে না। গত ইলেকশন কমিশনের মতো মেরুদণ্ডহীন সস্ত্রীপ বস্তু দিয়ে কমিশন গঠন করুক। কমিশন অবশ্যই আমাদের সবার মতের প্রাধান্য দিয়ে কমিশন গঠন করতে, সেরকম লোক দিয়ে নির্বাচন কমিশন তৈরি করতে হবে এবং সেই নির্বাচন কমিশন হলে আমরা গ্রহণ করব, না হলে গ্রহণ করব না। জাতীয় পার্টি বলছে, সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন হওয়ায় শক্তিশালী হচ্ছে না ইসি। এই সার্চ কমিটি দিয়ে যেটা করা হচ্ছে, এইটা কিন্তু সত্যিকার অর্থে যে সংবিধানে যেভাবে লেখা আছে আইনের মাধ্যমে করা, তার সাথে এটা সঙ্গতিপূর্ণ নয়। এটা করছে, সবাই সব দলকে ডাকছে, আলোচনা করছে, তারপর কি হচ্ছে কেউ জানছে না। তাহলে এটা কোনো আইনগত ভিত্তি এটা নাই। আওয়ামী লীগ বলছে, অতীতের মতো এবারও সার্চ কমিটি দিয়ে গ্রহণযোগ্য কমিশন গঠন হবে। নির্বাচন নিয়ে পৃথিবীর সকল দেশে বিতর্ক আছে। আমি মনে করি সেই তুলনায় বাংলাদেশে বিতর্ক অনেক কম। সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হলে সঠিক হবে। কারণ অতীতে আমরা বিশেষ করে গত 10-12 বছরের অভিজ্ঞতার আলোকে আমরা মনে করি এই সিস্টেমের মাধ্যমে একটা ভালো নির্বাচন কমিশন গঠন করা যায়। 2012 সাল থেকে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন শুরু হয়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোবাইল ফোনে আড়ি পেতে ফোনালাপ ফাঁসের ঘটনা অহরহ ঘটছে। এসব ঘটনায় ব্যক্তির সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হলেও অভিযুক্তরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC বলছে, শুধু আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কারো আড়ি পাতার সুযোগ নেই। আর প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ব্যক্তির স্বার্থে কেউ আড়ি পাতলে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। আমি তাই না ছিলাম, তছনছ করে ফেলব। সম্প্রতি এসব ফোনালাপ ফাঁস করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন যে কেউ। মুহূর্তেই তা ভাইরাল হয়ে ক্ষুণ্ণ হচ্ছে ভুক্তভোগীর সামাজিক মর্যাদা। বিভিন্ন অ্যাপস ব্যবহার করে কল রেকর্ড করার সুযোগ এখন হাতের মুঠোয়। দেশে ছড়িয়ে পড়া এসব ফোনালাপ কোথা থেকে ফাঁস হচ্ছে কিংবা কারা ফাঁস করছেন তাও জানা সম্ভব হয় না। ফলে অপরাধীদের চিহ্নিত করা যাচ্ছে না বলে অভিযোগ করেন তারা। কিছু ইনফরমেশন আছে যেগুলো হচ্ছে রাষ্ট্রীয়ভাবে থাকে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো যদি লিক হয়ে যায় সেটা সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে আমাদের রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। শাস্তির আওতায় তো অবশ্যই আনা উচিত, কারণ এগুলো শাস্তি যদি না হয় তাহলে এগুলো দিন দিন বাড়বে।
প্রযুক্তিবিদরা বলছেন, মোবাইল ফোন স্পাইং এবং নজরদারির মাধ্যমে ফোন ট্র্যাক করে কথোপকথন রেকর্ড করা ছাড়াও খুদে বার্তা পড়া যায়। এছাড়া বাগিং নামের আরেকটি পদ্ধতির মাধ্যমে মোবাইল রিং ফিচারকে ডিসেবল করে মাইক্রোফোনের অ্যাক্সেস নেওয়া সম্ভব। অ্যাপ্লিকেশন কন্ট্রোল করার মতো যে প্রযুক্তিটা আমাদের গেটওয়েতে প্রয়োজন, সেই প্রযুক্তিটা আংশিক আছে, পরিপূর্ণভাবে সেটি কাজ করে না। প্রাইভেসির ব্যাপারটা আমাদের বাংলাদেশে আসলে এভাবে প্র্যাকটিসটা এখন গড়ে ওঠেনি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন 2010-এ বলা হয়েছে, কোনো ব্যক্তির কথোপকথন আড়ি পেতে রেকর্ড করে তা প্রচার করলে শাস্তি হিসেবে 2 বছর কারাদণ্ড ভোগ করতে হবে। সেই সঙ্গে 5 কোটি টাকা অর্থদণ্ডেরও বিধান রয়েছে। 97 ক ধারাতে সরকারকে দায়িত্ব দেওয়া আছে, সরকার পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যে কয়েকটা গ্রাউন্ডে তারা টেলিফোনে আড়ি পাততে পারে। এখন পর্যন্ত কেউ কিন্তু আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। দেশের গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারের বেশ কয়েকটি সংস্থা জাতীয় নিরাপত্তার স্বার্থে আড়ি পাততে পারবেন, তবে ব্যক্তি পর্যায়ে কারো কথোপকথন সংগ্রহের সুযোগ নেই। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা নিয়মনীতির তোয়াক্কা না করে দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর অলিগলি। মিরপুর এলাকায় মাসে 1700 টাকায় চলছে এই বাহন। অভিযোগ আছে, এই বাণিজ্যের পেছনে আছেন স্থানীয় যুবলীগ নেতা মোহাম্মদ আলী আড্ডু। তবে সেই অভিযোগ নাকচ করেছেন তিনি। ব্যাটারি চালিত রিকশা রাজধানীতে এর চলাচল নিষিদ্ধ হলেও দাপিয়ে বেড়াচ্ছে রাস্তাঘাট। পল্লবী, কালশী, রূপনগর সহ পুরো অঞ্চলে এর ছড়াছড়ি। অভিযোগ, প্রশাসন ও স্থানীয় প্রভাবশালীদের প্রশ্রয়ে চলছে এই বাহন। 2000-3000 দেয়া ব্যাটারি সাইডে দেয়। একটা কাঠ যদি 1500 বাদ দেন, 1000 হইলেও কত টাকা? এটার সরকার পাইলে হয়তো আমাদের এই গাড়ি বন্ধ করলে পরিবর্তে সে অন্য একটা ব্যবস্থা করে দিত, কিন্তু এই টাকা তো সরকার পায় না। এই অঞ্চলে ডিজিটাল টোকেনে চলছে ব্যাটারি চালিত রিকশা। এই টোকেন বাণিজ্যের পেছনে আছেন স্থানীয় যুবলীগ নেতা মোহাম্মদ আলী আড্ডু। এই এলাকার আপনার আড্ডু ভাইয়ের কাঠ, সেলিমের ভাইয়ের। মাসে 1700 করে পল্লবীতে হাজারের উপরে রিকশা থেকে লাখ লাখ টাকা চাঁদা তোলার অভিযোগ আড্ডুর বিরুদ্ধে। তবে তিনি বলছেন ভিন্ন কথা। 3 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর গাজীউল ইসলাম মানিক ভাই এবং বৈশুদ্ধ যুবলীগের নেতা বানিয়াবাদে, তারা আপনাকে এখন এই বর্তমানে নিয়ন্ত্রণকারী করে। তারাই আমার ব্যাপারে অপপ্রচার চালাচ্ছে। এই চাঁদার টোকেন দেখে চালকদের ছেড়ে দেওয়ার অভিযোগ আছে পুলিশের বিরুদ্ধেও। এছাড়া মিরপুর পল্লবীর অলিতে গলিতে চলা রিকশা থেকে চাঁদা নেওয়ার কথাও বলছে অনেকে। ভাই, যাদের গাড়ি, যে গাড়িগুলো ধরতেছি বা যে গাড়িগুলো ডাম্পিং পাঠাচ্ছি, এই গাড়িগুলো মালিক যারা আছে এরাই মিথ্যা কথাগুলো বলতেছে যে গাড়ির টাকার বিনিময়ে গাড়ি ছেড়ে দিচ্ছে। এগুলো টোটালি একটা মিথ্যা কথা। কারণ তার গাড়ি যেহেতু নেওয়া হচ্ছে, সে কি বলবে? কিছু না বলার সত্ত্বেও একটা কিছু বলতে হবে, সেই মিথ্যা কথা পরবর্তীতে এটা বলতেছে। এইসব বিষয়ে কথা বলতে মিরপুর ট্রাফিক বিভাগের উপকমিশনারের কার্যালয়ে গেলে তিনি বক্তব্য দিতে রাজি হননি। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় মৃত্যু 26,000 ছাড়িয়েছে। একদিনে আরও 89 জনের প্রাণহানি হয়েছে। নতুন করে রোগী শনাক্ত 3,948 জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 14,93,537 জনে, আর শনাক্তের হার 14.14%। দেশে করোনা সংক্রমণের গতি আবারও কমে এসেছে। 24 ঘন্টায় নতুন 27,921 নমুনা পরীক্ষায় আক্রান্ত 3,948 জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত 14,93,537 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 14.14%। রোববারের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, নতুন ভ্যারিয়েন্ট রোধে সতর্ক অবস্থানে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সীমান্ত এলাকাতে বিভিন্ন রকমের স্ক্রিনিং পদ্ধতিগুলো, আমি বলবো বিমান, সমুদ্র, স্থলবন্দর, রেল স্টেশনে বিদেশ থেকে যেসব আগত যাত্রী আছে তাদের ক্ষেত্রে স্ক্রিনিং কিন্তু বর্তমানেও মেনটেন আছে। আমরা এই পর্যন্ত প্রায় 25,97,056 জন মানুষকে স্ক্রিনিং করছি। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 89 জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট প্রাণহানি 26,015 জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেশে করোনায় মৃতদের মধ্যে 21 থেকে 60 বছরের 39 জন, ষাটোর্ধ্ব আছেন 50 জন। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, তরুণরা এখনো মৃত্যু ঝুঁকি থেকে মুক্ত নন। 70% মতো কাছাকাছি মৃত্যুগুলো আসলে 50 বয়সেই হচ্ছে। কিন্তু খেয়াল করতে হবে একই সঙ্গে যে তরুণ বয়স যারা আছে তারা একেবারে যে মৃত্যু হচ্ছে না তাও কিন্তু নয়। এই জন্য কোভিড-19 ক্ষেত্রে সকলেই সাবধানতা অবশ্যই অর্জন করতে হবে।
করোনা আক্রান্তদের মধ্যে 24 ঘন্টায় আরও 6,466 জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ 14,15,697 জন। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে করোনা পরিস্থিতি নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লার করোনার সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন? প্রতিদিন কতজন মানুষকে টিকার আওতায় আনা হচ্ছে? টিকার কোনো সংকট রয়েছে কি? কুমিল্লাতে আসলে করোনা পরিস্থিতি দিন দিন উন্নতির দিকে রয়েছে, তবে স্বাস্থ্য বিভাগ বলছে যে এই উন্নতি হলেও এখন কিন্তু স্বাস্থ্যবিধি মানা গেছে, হাল ছেড়ে দিলে হবে না, ঊর্ধ্বগতিতে থাকবে। গত 24 ঘন্টায় আমরা দেখেছি যে কুমিল্লায় 10% নিচে নেমে এসেছে। সংক্রমণের হার 8.5% ছিল গত 24 ঘন্টায়। আর সবচেয়ে সুখবর সেটি হচ্ছে যে গত 24 ঘন্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়ে কুমিল্লায় আসলে কেউ মৃত্যুবরণ করেনি। কিন্তু দেশের মধ্যে জেলা ভিত্তিক যেই মৃত্যুর সংখ্যায় কিন্তু শীর্ষে ছিল কুমিল্লা। এ পর্যন্ত 910 জন মৃত্যুবরণ করেছে। আর ডেল্টা সংক্রমণের যে গত 2 মাস জুন জুলাই এবং আগস্ট এই 67 দিনের মৃত্যুবরণ করেছে প্রায় 450-এরও বেশি মানুষ। তো সেক্ষেত্রে এই মুহূর্তে হাসপাতালগুলোতে রোগীর চাপ কম রয়েছে এবং সংক্রমণের হারও কিছুটা কম। আর টিকার ব্যাপার সেটি হচ্ছে যে কুমিল্লাবাসীর মধ্যে আসলে টিকা নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। এখন কুমিল্লা সিটি কর্পোরেশনে মডার্নার যে দ্বিতীয় ডোজ সেটি চলমান আছে এবং উপজেলা সদরগুলোতে আসলে সিনোফার্মার যে টিকা সেটি আসলে দেয়া হচ্ছে। কিন্তু যে টিকার যে সংকট, আগ্রহ অনুযায়ী কিন্তু টিকার সংকট প্রচুর। তরুণদের মধ্যে টিকা নিয়ে ব্যাপক আগ্রহ, কিন্তু স্বাস্থ্য বিভাগ যেহেতু একটু ধীর গতিতে তাদেরকে টিকা গ্রহণের জন্য SMS প্রদান করছে এবং সেই টিকা প্রদান কার্যক্রম কিছুটা ধীর গতিতে রয়েছে। তবে যত বেশি পরিমাণে টিকা আসবে, সরবরাহ থাকবে, আসলে তত বেশি মানুষকে টিকার আওতায় নিয়ে আসা যাবে। আর কুমিল্লা সিটি কর্পোরেশনের 4.5 লক্ষ বাসিন্দার মধ্যে শুধুমাত্র প্রায় 1 লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে। আরো প্রচুর পরিমাণ টিকা কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্য বরাদ্দ প্রয়োজন বলে মনে করছে কুমিল্লা স্বাস্থ্য বিভাগ। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে করোনার সর্বশেষ খবর। কুমিল্লার করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। উড়ালপথে সফল চলাচলের মধ্য দিয়ে আরেক ধাপ এগিয়ে গেল মেট্রো রেলের কাজ। পরীক্ষামূলক যাত্রায় উত্তরা দিয়াবাড়ি থেকে পল্লবী পর্যন্ত কোনো যাত্রী না নিয়ে 25 কিলোমিটার বেগে চলাচল করে রেল। আগামী বছরের ডিসেম্বরে চালু হবে মেট্রো রেল সেবা, জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অসহনীয় যানজটে নাকাল রাজধানীর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছে মেট্রো রেলের। আর সেই স্বপ্ন পূরণের পথেই আরেক ধাপ এগিয়েছে কাজ। শুরু হয়েছে পরীক্ষামূলক ট্রেন চলাচল। তবে প্রথম দিনে চলাচলে ছিল না কোনো যাত্রী। রোববার উত্তরা দিয়াবাড়ি ডিপোতে সবুজ পতাকা উড়িয়ে পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করেন ওবায়দুল কাদের। প্রথম যাত্রায় 6টি বগি নিয়ে ভায়াডাক্টের ওপর দিয়ে চলাচল করে মেট্রো রেল। দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর 12 নম্বর স্টেশন পর্যন্ত গিয়ে আবার ডিপোতে ফেরে ট্রেন। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়, এটি এখন দৃশ্যমান বাস্তব। মেট্রো রেল লাইন 6 এর কাজ শেষ হতে আরও 6 মাস লাগবে। আর উত্তরা থেকে মিরপুর পর্যন্ত কাজের অগ্রগতি 88% বলে জানান তিনি। ইন্টিগ্রেটেড টেস্ট শেষে বাণিজ্যিক চলাচল শুরুর পূর্বে 5 মাসের যাত্রীবিহীন ট্রায়াল রান করা। মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়, ইট ইজ নো লঙ্গার এ ড্রিম, ইট ইজ নাও এ ভিজিবল রিয়ালিটি। পরীক্ষামূলক এ চলাচল শতভাগ সফল ছিল জানালেন প্রকল্প পরিচালক। এ ট্রেনের সর্বোচ্চ গতি হবে 100 কিলোমিটারের বেশি। তবে প্রথম দিনে গতি সীমিত রাখা হয় 25 কিলোমিটারে। উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন, সেখান থেকে ট্রেনটা যে যাবে এবং ট্রেনটা যে আসবে এটা প্রত্যক্ষ করার জন্য আমরা একটা সুযোগ সৃষ্টি করেছি। যখন ভায়াডাকের উপরে উঠবে আমরা আজকের জন্য গতি নির্ধারণ করেছি 25 কিলোমিটার। মেট্রো রেল দেশের প্রথম বৈদ্যুতিক শক্তিতে চলা ট্রেন, এতে কমবে বায়ু দূষণ। প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে মেট্রো রেলে এই প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, এটি পরিপূর্ণ চালু হলে প্রতি ঘন্টায় যাত্রী পরিবহন করা যাবে 60,000। এতে ঢাকা যানজট যেমন নিরসন হবে, তেমনি দ্রুত যাতায়াত নিশ্চিত হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, উত্তরার দিয়াবাড়ি স্টেশন, ঢাকা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্যাড ব্যবহার করে জিয়াউর রহমানের পক্ষে বিবৃতি দেওয়ার নিন্দা জানিয়েছেন সংগঠনটির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। এতে সমিতির ঐতিহ্যকে লঙ্ঘন করে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে গঠনতন্ত্র অনুযায়ী সমিতির প্যাড ব্যবহারের অধিকার রয়েছে বলে জানিয়েছেন সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। গত ২৬ আগস্ট জাতীয় শোক দিবসের এক ভার্চুয়াল অনুষ্ঠানে খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল সমিতির প্যাড ব্যবহার করে একটি প্রতিবাদ পোস্ট করেন ফেসবুকে। এতে তিনি মীমাংসিত ইতিহাস বিকৃতির অপচেষ্টার বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান জনগণকে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার পাল্টাপাল্টি সমাবেশ ও সংবাদ সম্মেলন করেন সমিতির আওয়ামীপন্থী ও বিএনপিপন্থী আইনজীবীরা। সভাপতি এম আমিনুদ্দিন জানান, সমিতির প্যাডকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের নজির এটাই প্রথম। সুপ্রিম কোর্টের প্যাড ব্যবহার করে এটা দেওয়া, এটা মনে হয় প্রথমবার করেছেন। এটা আমাদের যে এই যে একটা দীর্ঘদিনের যে ঐতিহ্য এবং সুপ্রিম কোর্টকে যে একসাথে কাজ করার যে ঐতিহ্য, সেইটাকে মনে হয় ক্ষুণ্ণ করেছে। সুপ্রিম কোর্ট এবং রাজনীতি দুইটাকে কিন্তু আলাদা করতে হবে। সমিতি আর কর্মকর্তা কিন্তু এক হবে না। তবে সভাপতির বক্তব্যে একমত নন সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই গঠনতন্ত্র মোতাবেকই আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে প্রধানমন্ত্রীর যে কটূক্তি, এ বিষয়ে আমাদের মতামত দিয়েছি। আরেকটি বিষয়ে একটা কথা বলি, দেখেন এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, বিষয়টি হচ্ছে মুক্তিযুদ্ধ। বিষয়টি হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ক্ষমা না চাইলে তীব্র আন্দোলনের হুমকি দিয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোবাইল ল্যাপটপ মেরামতের নামে চুরি করা হতো ব্যক্তিগত ছবি ও ভিডিও, পরে তা পর্ন সাইটে বিক্রি করে আদায় করত টাকা। সম্প্রতি বিদেশি দূতাবাসের এক নারীর অভিযোগের পর চঞ্চল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার বা মেরামত সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছে ডিবি। সম্প্রতি বিদেশি দূতাবাসের নারী কর্মকর্তার হোয়াটসঅ্যাপ নম্বরে একটি লিংক আসে। পরে সেই লিংকে ঢুকে দেখতে পান নিজেকে কল গার্ল হিসেবে। সেই সাইটে রয়েছে নিজের কিছু ব্যক্তিগত ছবিও। একটা খারাপ ওয়েবসাইট তৈরি করেছে যেখানে আমার ফোন নাম্বার দিয়েছে, বেশ কিছু বাজে আর্টিকেল লিখে এগুলো আমার অফিসে স্যার ম্যাডাম সবাইকে পাঠিয়েছে, দেন আমার রিলেটিভস বন্ধু বান্ধব সবার কাছে পাঠিয়ে দিয়েছে। এমনকি পরিচিতদের কাছেও পাঠিয়েছে ছবি ও ভিডিও। চাওয়া হয় অর্থ। এক দফা অর্থ দিয়েও মুক্তি না মেলায় মামলা করেন তেজগাঁও থানায়। তো এটার জন্য আমি খুবই মানসিকভাবে অসুস্থ আছি। ইভেন আমার কাজ করতে প্রবলেম হচ্ছে, খেতে ঘুমাতে, মানে আমি নর্মাল লাইফ লিড করতে পারছি না। পরে প্রযুক্তির সহায়তায় শনাক্ত হয় সেই ব্যক্তি। কলাবাগান থেকে গ্রেপ্তার হন ইলেকট্রনিক্স ডিভাইস মেরামতকারী চঞ্চল সাহা। ডিবি জানায়, ল্যাপটপ মেরামতের সময় ব্যক্তিগত ছবি ও ভিডিও চুরি করত চঞ্চল। এরপর ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীদের কাছ থেকে আদায় করত টাকা। তার ব্যক্তিগত ছবি এবং ভিডিও দিয়ে একটা পর্ন সাইটে একটা আপলোড দিয়েছে এবং ওই ভিকটিমকে সে একজন কল গার্ল হিসাবে আখ্যায়িত করে তার মোবাইল নাম্বারটাও ওই সাইটে দিয়ে দিয়েছিল। পরবর্তীতে ভিকটিম সে আইনের আশ্রয় নেয় এবং এই আইনের আশ্রয় নেওয়ার পরবর্তীতে আমরা এই প্রতারককে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ল্যাপটপ বা মোবাইল সার্ভিসিং এর সময় তাই সতর্ক থাকার পরামর্শ ডিবির। ব্যক্তিগত ডিভাইসে ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত ছবি, ভিডিও এগুলি রেখে আপনারা কখনো মেরামত করতে দিবেন না। এগুলি আপনারা অন্যত্র সরিয়ে রেখে তারপরে ডিভাইসটি সম্পূর্ণ খালি করে সেগুলি মেরামত করার জন্য কোনো দোকানে অথবা পরিচিতজনদের কাছে দিবেন। পাশাপাশি সাইবার অপরাধ থেকে বাঁচতে সামাজিক মাধ্যম ব্যবহার শেষে ব্যক্তিগত ডিভাইস লগ আউট করারও তাগিদ ডিবির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে মেয়রকে এডিসের লার্ভা উপহার দেওয়ার কর্মসূচি পালন করেছেন পুরান ঢাকার বাসিন্দারা। এ কারণে রোববার সকাল থেকে নগর ভবনের মূল ফটকে বাড়ানো হয় নিরাপত্তা। কর্মসূচি চলার সময় বিক্ষুব্ধ জনতার হাত থেকে লার্ভার পাত্র কেড়ে নেন ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর। ২০১৯ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকনের সময় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছায়। এবছরও একই অবস্থা দাবি করছেন পুরান ঢাকার বাসিন্দারা। ডিএসসিসির প্রধান কার্যালয়ের সামনে এডিস মশার লার্ভা উপহার দেওয়ার কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এ সময় তারা মশার উৎপাত থেকে বাঁচতে মেয়র শেখ ফজলেনুর তাপসের সহযোগিতা কামনা করেন। এটার থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, আমাদের
পুরান ঢাকাবাসী কীভাবে বাঁচতে পারে সেটার জন্য আমরা মেয়র মহোদয়ের কাছে তার দৃষ্টি আকর্ষণ করছি। পুরান ঢাকার বাসিন্দাদের কর্মসূচিতে যোগ দেন জুরাইনের এক বাসিন্দা। তার এলাকায়ও ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ বলে দাবি করেন তিনি। যারা এখানে এই প্রক্রিয়ার মধ্যে আছে আপনারা আমার কেউ সে করে না, মানুষ মনে করে না। তাদের কাছে মূল বিষয় হচ্ছে টাকা এবং ক্ষমতা। এই জায়গায় যদি প্রশ্ন না করতে পারি, আমার এলাকায় মরছে হয়তো আমি বাসায় গিয়ে শুনবো আমার সন্তান আক্রান্ত, এই অবস্থা হয়তো বা আমার এলাকায় মানুষ সর্বশেষ যে মৃত্যুর ঘটনা আমি জানি, একজন মানুষ তার নাতনিকে গ্রাম থেকে দেখতে এসে নানা একদিনের মধ্যে মারা গেছে ডেঙ্গুতে। পরে বিক্ষুব্ধ নাগরিকদের হাত থেকে লার্ভার কাচের পাত্রটি নিয়ে যান কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, মশক নিধন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতেই এই কর্মসূচি। মেয়র মহোদয়কে শুধু অপমান অপদস্থ করার জন্য এই নাটকটা করলো। আপনাদের একটা বিবেক আছে, এটাই একটা ওই ইয়ার থেকে আদমজির থেকে একটা লোক আইসা কিছু লোক এখানে জড়ো করলো, সেই লোকরে দিয়া এই কাজটা করলো। আমি এখানে যাচ্ছিলাম, দাঁড়িয়ে দেখলাম, দেখার পরে দেখি যে একটা বানোয়াট নাটক তৈরি হচ্ছে এখানে। এ সময় বিপুল সংখ্যক আনসার সদস্য নগর ভবনের সামনে অবস্থান নেন। তাদের সঙ্গে বেশ কয়েকজন পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, এখনও বিপদ সীমার উপর দিয়ে বইছে পদ্মার পানি। এবারে সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, জেলার কোন কোন এলাকায় এখনও বন্যা কবলিত রয়েছে? পানিবন্দী পরিবারের জন্য পর্যাপ্ত ত্রাণ সরবরাহ রয়েছে কি? আপনি জানেন যে গত 2 সপ্তাহ যাবৎ কিন্তু পদ্মার পানি বাড়তে যাচ্ছে। মাঝখানে 2-1 দিন কমেছিল, আবার গতকাল এবং আজকে তো পানি বেড়েছে, যেটি পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে বলেছে। তো আজকে সকাল পর্যন্ত ফরিদপুরের পানি, পদ্মা নদীর পানি বিপদসীমা 40 সেন্টিমিটার উপর প্রবাহিত হচ্ছে, এমনটি বলেছে পানি উন্নয়ন বোর্ডের মিটার গেটার, যিনি পানির মাপ নিরূপণ করেন আর কি। তো সার্বিক কথা হচ্ছে যে ফরিদপুরের 5টি উপজেলায় প্রায় 13টি ইউনিয়নে মূলত পানি এই মুহূর্তে প্রবেশ করেছে এবং 13টি ইউনিয়নে প্রায় 30,000 মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে গত 15 দিন যাবৎ। তো সরকারিভাবে কি ধরনের বরাদ্দ দেওয়া হয়েছে সে বিষয়ে কথা বলেছি ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সঙ্গে। তিনি বলেছেন যে প্রতিদিন কোনো না কোনো ইউনিয়নে সরকারি যে খাদ্য সহায়তা সেটা দেওয়া হচ্ছে। আজকেও ফরিদপুর সদর উপজেলার নর্থচেরেল এবং ডিগ্রিচর ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তা, শুকনো খাবার, গবাদি পশু খাবার বিতরণ করবেন তিনি, এমনটি জানিয়েছেন। অন্যদিকে ফরিদপুর সদরপুর এবং তোয়ারভদ্রেশ্বর উপজেলার সংশ্লিষ্ট যে জনপ্রতিনিধি যারা আছেন তারা বলেছেন যে সরকারি আমরা বরাদ্দ পাচ্ছি, তবে আমাদের অঞ্চলগুলোতে মানুষ বেশি আক্রান্ত, বেশি মানুষ পানিবন্দী, তাদের চাহিদা আরো বেশি, যে পরিমাণ দেওয়া হচ্ছে তার থেকে আরো বেশি চাহিদা, তারা এমনটি বলছে। যদিও এই কথার প্রেক্ষিতে জেলা প্রশাসন বলছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত রয়েছে, যেহেতু ফরিদপুর একটি বন্যা কবলিত এলাকা। বন্যা শুরু আগের থেকে, অর্থাৎ বর্ষা মৌসুম শুরুর আগে থেকে তাদের সেই প্রস্তুতি ছিল এবং এই খাদ্য বা যে কোনো সমস্যা মোকাবেলার তাদের সেই প্রশাসনিক প্রস্তুতি রয়েছিল, যেটি বলেছেন। তো বলতে চাই যে ফরিদপুরের আড়িয়াল খাঁ এবং মধুমতি নদী কিন্তু বর্ষা মৌসুম শুরুতেই ব্যাপক হারে ভাঙন শুরু হয়েছে এবং ভাঙনের প্রখরতা সবচেয়ে বেশি মধুমতি নদীর ভাঙন বলমারি এবং আলফাডাঙ্গার 4টি ইউনিয়ন জুড়ে কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙছে। ওই অঞ্চলের মানুষ কিন্তু প্রতিদিন তাদের ফসলি জমি, গৃহ বা রাস্তাঘাট বিলীন হচ্ছে, আমরা এমনটি খবর পেয়েছি। তো কথা বলেছিলাম বলমারি উপজেলার চেয়ারম্যান এম মুশারফ হোসেন মুসামিয়ার সঙ্গে। তিনি বলেছেন যে তার অঞ্চলে যে ঘোষপুর ইউনিয়নের যে ভাঙন রয়েছে সেই ভাঙনের ব্যাপারে কিন্তু তিনি পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ঠিক অনুরূপভাবে আলফাডাঙ্গা উপজেলার চেয়ারম্যান যিনি রয়েছেন জাহিদ হাসান, তিনিও একই বলেছেন যে তার 2টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙছে, সেই ভাঙন রোধে কিন্তু সে সরকারের কাছে উচ্চ পর্যায়ের কাছে আবেদন জানিয়েছেন যে দ্রুত এই অঞ্চলের মানুষের স্থায়ী একটি প্রোটেকশন বাঁধ নির্মাণের জন্য, যাতে এই অঞ্চলে মানুষের জানমাল এবং সম্পদ রক্ষা পায়। বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মফিজুর রহমান। আজ শুভ জন্মাষ্টমী, সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন। দেশ জুড়ে বিভিন্ন মন্দিরে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এই দিন। আয়োজন করা হয়েছে পূজা অর্চনা, হরিনাম সংকীর্তন ও নামযজ্ঞের। প্রতিবছর এই উৎসবের অন্যতম আকর্ষণ থাকে বর্ণাঢ্য শোভাযাত্রা। বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশু নানা সাজে নেচে গেয়ে শোভাযাত্রায় অংশ নেয়। তবে করোনা মহামারীর কারণে গত বছরের মতো এবারও জন্মাষ্টমীতে সব ধরনের শোভাযাত্রা ও মিছিল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে সামাজিক দূরত্ব মেনে ধর্মীয় আচার অনুষ্ঠান করতে কোনো বাধা নেই। শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া নদীপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ঘটছে নৌ দুর্ঘটনা। বাড়তি ভাড়া আদায় সহ নানা অভিযোগ স্থানীয়দের। তাদের অভিযোগ, সড়ক পথে চলাচলের সুযোগ না থাকায় একটি সিন্ডিকেটের কাছে দীর্ঘদিন ধরে জিম্মি তারা। স্থানীয় প্রশাসনের এদিকে তেমন একটা নজর নেই বলেও দাবি তাদের। ব্রাহ্মণবাড়িয়ার লাইস্কা বিলে ডুবে যাওয়া নৌযানটিকে 2 দিনের চেষ্টায় রোববার দুপুরে উদ্ধার করা হয়। তবে নতুন কোনো মরদেহের সন্ধান মেলেনি। নৌকাডুবির ঘটনায় মোট 22 জনের মরদেহ উদ্ধারের কথা জানায় জেলা প্রশাসন। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারো দায় থাকলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। অলরেডি এজাহার নামে যে 7 জন আসামির মধ্যে আমরা 5 জনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে মাঝি, সহযোগী এবং নৌকার মালিকও রয়েছে। বাকি যে যারা রয়েছে এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধী যারা রয়েছে তাদেরকে শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় নিয়ে আসা হবে। ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে বিজয়নগর উপজেলা পর্যন্ত পুরো পথ যেতে হয় নদী পথে। স্থানীয়দের অভিযোগ, এখানে সবসময় অতিরিক্ত যাত্রী নেওয়া হয়, সেই সঙ্গে এই রুটে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। প্রত্যেকটা নৌকা আপনি ওভারলোড করে, আমাদের দাবি শুধু এটাই যাতে কোনো নৌকা ওভারলোড না করে। নৌকা মাঝিরা না করবে যালে মানুষ উঠায় নৌকা করে জাম বোঝাই করেলা। জেলা শহর থেকে বিজয়নগর উপজেলা পর্যন্ত রাস্তার কাজ শুরুর 5 বছর পার হলেও এখনো শেষ হয়নি। রাস্তাটির কাজ শেষ হলে ভোগান্তি অনেকটাই কমে যাবে। রাস্তা হলে যদি এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা হইতো আমাদেরকে দেখতে হতো না। ব্রিজ বাকি আছে, ব্রিজ হইলে আল্লাহর মতে আমরা এই আধা ঘন্টা লাগবে না, 15-20 মিনিটের ভিতরে সম্পর্কনগর থেকে ব্রাহ্মণবাড়ি আসতে পারবো। জেলা প্রশাসন বলছে এলাকাবাসীর সমস্যাগুলো চিহ্নিত করে বিস্তারিত প্রতিবেদন দেয়া হবে। সেই সঙ্গে এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আমরা একটা ইনডেপথ রিপোর্ট দিব, যেখানে যে ফার্দার কি করলে মানে সেই সুপারিশগুলো থাকবে, যাতে করে মানুষ কমফোর্টেবলি যাওয়া আসা করতে পারে। নৌকাঘাটে পল্টন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যে কোনো দুর্ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগের কথা বলা হয়, কিন্তু তার অনেক কিছুই বাস্তবায়ন হয় না। এমনটি যাতে এখানে না ঘটে সেই প্রত্যাশা স্থানীয়দের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। নাগরিক সুবিধা না থাকায় পদ্মার চরের গুচ্ছগ্রাম ছেড়ে গেছেন হতদরিদ্ররা। মাদারীপুরের শিবচরে অপরিকল্পিতভাবে গুচ্ছগ্রামটি গড়ে তোলার অভিযোগ নাগরিক সমাজের। তারা মনে করেন সঠিক পরিকল্পনা না থাকায় প্রকল্পটি ভেস্তে গেছে। বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। 2016-17 অর্থবছরে 1,35 লাখ টাকা ব্যয়ে মাদারীপুরের শিবচরের চরচান্দ্রা মৌজায় হতদরিদ্রদের জন্য নির্মাণ করা হয় এই গুচ্ছগ্রাম। 2019 সালের 26 মার্চ 90টি পরিবারের কাছে ঘরগুলো হস্তান্তর করা হয়। পদ্মার চরে যাতায়াত, বিদ্যুৎ ও সুপেয় পানির অভাব রয়েছে। প্রথমে কিছুদিন বসবাস করলেও নানা সমস্যার কারণেই ঘরগুলো ছেড়ে যায় হতদরিদ্ররা। ইতিমধ্যে পদ্মায় বিলীন হয়েছে এখানকার অন্তত 20টি ঘর। বাকি ঘরগুলোর অবস্থাও নাজুক। আমাদের নদীতে ঘরদুয়ার ভাঙে গেছে, আমরা রাস্তায় উঠছি। তো এই নদী, এই ঘরদুয়ারের লোক যারা, তারা একজনও থাকে না এখানে। কারেন্ট নাই, তারপরে দেখেন মাড়ি নাই, কে এই যে টিন ভাঙ্গা চূড়া ও ছুট্টা মুটে গেছে দরজা। বর্তমানে এই গুচ্ছগ্রামে নদী ভাঙনের শিকার 3টি পরিবার এবং বরাদ্দ পাওয়া মাত্র 1টি পরিবার বসবাস করছে। গুচ্ছগ্রাম নির্মাণে পরিকল্পনার অভাব এবং প্রকল্পে দুর্নীতি হয়েছে কিনা তা তদন্ত করে দোষীদের বিচারের দাবি সচেতন নাগরিকদের। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলার কারণে জনবিচ্ছিন্ন এলাকায় করা হয়েছে। যাওয়ার কোনো সুন্দর ব্যবস্থা নেই। এই জন্য কেউ বসবাস না করায় ঘরগুলি ভেঙে চুরে হতদরিদ্র অবস্থা রয়ে গিয়েছে। পদ্মার চরে গুচ্ছগ্রাম নির্মাণে পরিকল্পনার ত্রুটি থাকতে পারে উল্লেখ করে জেলা প্রশাসক বলছেন, সরেজমিনে পরিদর্শন শেষে নেওয়া হবে ব্যবস্থা। কেন এখানে মানুষজন থাকছে না, কি সমস্যা আছে সেগুলো দেখে আমরা এখানে মানুষ যেন থাকে এবং সেখানে মানুষের জন্য যদি ধরেন পানির ব্যবস্থা বা অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো যদি করার প্রয়োজন হয় আমরা সেগুলো করার ব্যবস্থা নিব। তৎকালীন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ ও বর্তমান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক পুরো প্রকল্পটির তদারকির দায়িত্বে ছিলেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
16 মাস ধরে বন্ধ রয়েছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট। গত বছরের জুনে ওই ইউনিটের প্রধান এম.এ. আজাদের অস্বাভাবিক মৃত্যুর পর ইউনিটটি বন্ধ করে দেয়া হয়। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন এই অঞ্চলের মানুষ। তবে বার্ন ইউনিট কবে নাগাদ চালু হতে পারে সে বিষয়ে সুস্পষ্ট তথ্য নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। বরিশাল মেডিকেল কলেজ বার্ন ইউনিটের দৃশ্য এটি। দগ্ধ রোগীদের সেবায় হাসপাতালে আছে 32টি বেড, আছে সব ধরনের লজিস্টিক সাপোর্ট, তবে নেই কোনো চিকিৎসক। তাই গত 16 মাস ধরে বন্ধ রয়েছে দগ্ধ রোগীদের চিকিৎসা সেবা। প্রথম থেকেই বার্ন ইউনিটে ছিল চিকিৎসক সংকট। এর উপর গত বছরের 28 এপ্রিল মারা যান ইউনিটের প্রধান ডাক্তার এম.এ. আজাদ। এরপর অন্য একজন ডাক্তার অবসরে চলে যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে যায় চিকিৎসা সেবা। এতে বরিশাল বিভাগের 6 জেলায় প্রায় সব দগ্ধ রোগীদের সামান্য চিকিৎসার জন্য ছুটতে হয় রাজধানীতে, যাতে পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ। ডাক্তার বলল যে এখানে রাখলে পরিপূর্ণভাবে সুস্থ হবে না, ঢাকা মেডিকেলে নিয়ে যেতে। এখন আমাদের কাছে তো টাকা পয়সা নাই, এখন কেমনে কি করব? এখানে আগে তো নিচে বার্ন ইউনিট ছিল, এখন তো এখানে বলতেছে ঢাকা নেওয়ার জন্য। 1 বছর যাবত আমাদের এখানে কোনো বার্নের সার নাই, যার কারণে বার্নের রোগীরা কোথায় যাবে? তারা সার্জারি ওয়ার্ডে স্যাররা ভর্তি করেন, স্যাররা যত দুঃসাধ্য চেষ্টা করেন সেবা দেওয়ার জন্য। 2015 সালে বার্ন ইউনিট চালু হওয়ার পর থেকে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা থাকলেও ডাক্তার সংকটে বন্ধ রয়েছে এই ইউনিটটি। তবে কবে নাগাদ সংকট উত্তরণ হতে পারে তা নিয়ে সুস্পষ্ট কিছু বলতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা বারবার লেখা সত্ত্বেও আমরা এখন ডাক্তার পাইনি, তো যদি পাওয়া যায় বার্ন ইউনিটটা চালু করা যাবে। আর ইতিমধ্যে আমাদের বার্নের যারা পেশেন্ট আসে তাদেরকে আমরা সার্জারি ইউনিটে ভর্তি করে চিকিৎসা দিই। ফায়ার সার্ভিসের তথ্য মতে গত 1 বছরে বরিশাল বিভাগে 341টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগ রোগীর চিকিৎসা নিতে আসতে হয়েছে রাজধানীতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কার্যক্রম চালু হওয়ার 1 বছর পরই নানা সমস্যায় জর্জরিত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালের নোংরা পরিবেশ আর চিকিৎসক নার্সদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে হতাশ সেবাগ্রহী তারা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনীয় জনবল না থাকার পরও তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে এমন ময়লা আবর্জনা আর নোংরা পচা পানির ছড়াছড়ি। জেলার মানুষের চিকিৎসার জন্য যে হাসপাতালটি ভরসাস্থল হয়ে ওঠার কথা, সেখানে অব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি নিজেই যেন অসুস্থ। মাত্র 1 বছর আগে চালু হওয়া হাসপাতালের এমন দশা দেখে হতাশ সেবাগ্রহীতা ও স্থানীয়রা। প্রশ্ন উঠেছে চিকিৎসক নার্সদের সেবার মান নিয়েও। পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী একদমই আসে না ওয়ার্ডে, একদম বাথরুম ময়লা এবং ওয়ার্ডগুলো ময়লা। তারপর হচ্ছে আপনার পরীক্ষার বিষয়টা আমাদের বাইরেতে করতে হয়। এখানে যারা ডাক্তার সাহেবরা আছেন সবাই ক্লিনিকের মালিক অথবা ক্লিনিকে প্র্যাকটিস করেন, তো দেখা যায় যে তারা হাসপাতালে ডিউটি করেন না, তারা নাম কোয়াস্তে হাজিরা দিয়ে তারা চলে আসেন। জাতীয় চান্নাতার একজনের নামে যেখানে হাসপাতাল, আমাদের কিশোরগঞ্জবাসীর শেষ আশ্রয়স্থল, ওইটার ব্যবস্থাপনা পরিচালনা যদি সুন্দর না হয় আমরা কিশোরগঞ্জবাসী কোথায় দাঁড়াবো? এই বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এসব বিষয়ে জানতে চাইলে চিকিৎসক নার্স সংকট এবং উচ্চশিক্ষিতদের ক্লিনার পদে নিয়োগ দেয়া সহ নানা অসঙ্গতির কথা জানিয়েছেন হাসপাতালের পরিচালক। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করার জন্য বা অন্যান্য সার্ভিসের জন্য আমার কিন্তু কমপক্ষে 400 আউটসোর্সিং জনবল দরকার, সেখানে আমার আছে মাত্র 155 জন। অনেকে এখানে শিক্ষিত ছেলে পেলে উচ্চ আশা নিয়ে এখানে কাজে যোগদান করেছে, কিন্তু এসে যখন দেখে যে এটা 4র্থ শ্রেণীর কর্মচারীদের কাজ, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন ধরনের কাজ করতে হয়, তখন তারা হতাশ। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয় 2011 সালে। পরে 2020 সালের মার্চে চালু হয় 500 শয্যার হাসপাতাল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আফগানিস্তানে ড্রোন হামলা করে আইএসকে আত্মঘাতী জঙ্গিকে হত্যার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে কাবুল বিমানবন্দরে আরও একটি হামলা প্রতিহত করা গেছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। এদিকে বিমানবন্দরের কাছেই রকেট হামলায় এক শিশু মারা গেছে বলে জানিয়েছেন আফগানিস্তানের পুলিশ প্রধান। আফগানিস্তান ছাড়া চূড়ান্ত সময়ে কাবুলে জঙ্গি সংগঠন আইএসকে সদস্যের উপর হামলা চালালো মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, ওই সন্দেহভাজন জঙ্গি গাড়িতে ছিলেন, তার সঙ্গে ছিল বিপুল পরিমাণ বিস্ফোরক।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার ক্যাপ্টেন বিল আরবানের দাবি, সফল অভিযানের কারণে কাবুল বিমানবন্দরে হুমকি এড়ানো গেছে। এদিকে রোববার কাবুল বিমানবন্দরের প্রায় 1 কিলোমিটার দূরে ঘটে বিকট বিস্ফোরণ। আল জাজিরা বলছে, খোয়াজা বুর্গা এলাকায় একটি বাড়িতে আঘাত করেছে রকেট। আগেই হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরই বড় ধরনের হামলার আশঙ্কা জানিয়ে বিমানবন্দর এলাকায় বেসামরিক লোকজনকে আসতে বাধা দেয় তালেবান। এদিকে সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার দুদিন আগেই উদ্ধার অভিযানে ইতি টানল যুক্তরাজ্য। দেশটির রাষ্ট্রদূত স্যার লুই ব্রিস্টল সহ সেনা ও কূটনীতিকদের নিয়ে রোববার অক্সফোর্ডশায়ারের RAF ব্রাইস নর্টনে পৌঁছায় সবশেষ ফ্লাইট। UK troops and officials have worked round the clock to a বিপজ্জনক পরিস্থিতিতে সারাক্ষণ কাজ করেছেন ব্রিটিশ সেনাবাহিনী ও কর্মকর্তারা। আফগানিস্তানে ব্রিটিশ জনগণের সুরক্ষা নিশ্চিত করা থেকে চাকরিজীবী 1.5 লাখ লোক যাতে নিরাপদে কাজ চালিয়ে যেতে পারে সে সহায়তা করেছেন সেনারা। অক্লান্ত পরিশ্রমের জন্য তাদের ধন্যবাদ জানাই। এছাড়া আফগানিস্তান অভিযানে প্রাণ হারিয়েছেন 457 ব্রিটিশ সেনা। মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়লে কাবুল বিমানবন্দরে দখল নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে তালেবান। এদিকে সংগঠনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি শুরু হয়েছে, জানা যাবে 2-1 সপ্তাহের মধ্যে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে দেশে ফিরেছে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে জোড়া হামলায় নিহত 13 মার্কিন সেনার মরদেহ। রোববার বিশেষ বিমানে যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের ডোভার এয়ারফোর্স বেইজে নেওয়া হয় তাদের মৃতদেহ। সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় ফার্স্ট লেডি জিল বাইডেন, নিহত সেনাদের পরিবার ও অন্য মার্কিন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে গণমাধ্যমের সামনে 11 জন সেনা সদস্যকে সম্মান জানানো হয়। বাকি 2 জন সেনাকে পরিবারের অনুরোধে আলাদাভাবে হস্তান্তর করা হবে। নিহত মার্কিন সেনাদের সবার বয়স 20 থেকে 31 বছরের মধ্যে। বৃহস্পতিবার আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ISKর আত্মঘাতী বোমা হামলায় মারা যান 13 মার্কিন সেনা। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এই হামলায় অন্তত 30 সেনা নিহত এবং 60 জন আহত হয়েছেন। দেশটির সরকার নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশের আল আনাদ সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সে সময় সেনারা অনুশীলন করছিলেন বলে জানিয়েছে সৌদি জোট। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও হামলার আশঙ্কায় আহতদের দ্রুত উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। হামলার বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি হুথি বিদ্রোহীরা। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে 2015 সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছে হুথি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলে আঘাত হেনেছে ক্যাটাগরি 4 মাত্রার হ্যারিকেন আইডা। এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 3 লক্ষাধিক মানুষ। আইডা প্রাণঘাতী হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়াও উপকূলবর্তী এলাকায় বিপুল ক্ষতির আশঙ্কা জানিয়েছেন তিনি। আবহাওয়াবিদরা জানান, হ্যারিকেনটি ফরচুন সমুদ্র বন্দরের কাছে আছড়ে পড়ে। এ সময় এর গতিবেগ ছিল ঘন্টায় 150 মাইল। বিধ্বংসী হ্যারিকেন ক্যাটরিনার 16তম বার্ষিকীর দিন স্থানীয় সময় রোববার দুপুরে আঘাত হানে আইডা। অঙ্গরাজ্য থেকে নিরাপদে সরানো হয়েছে কয়েক হাজার মানুষকে। লুইজিয়ানা সহ জরুরি অবস্থা জারি করা হয়েছে প্রতিবেশী মিসিসিপি অঙ্গরাজ্যেও। ক্যাটাগরি 3 মাত্রার হ্যারিকেন ক্যাটরিনার তাণ্ডবে প্রাণ হারায় 1800 মানুষ। ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির হয়ে অভিষেকেই মাঠ মাতালেন মেসি। ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনা ছাড়া অন্য কোনো দলের জার্সিতে এই প্রথম মাঠে নামলেন আর্জেন্টাইন সুপারস্টার। পিএসজিতে যোগ দেওয়ার পর লিগ ওয়ানের শুরু থেকেই ফুটবল জাদুকরের অভিষেকের অপেক্ষায় ছিলেন ভক্তরা। রোববার লিগে পিএসজির 4র্থ ম্যাচে মাঠে নামেন মেসি। 66 মিনিটে নেইমারের বদলি হিসেবে মেসি নামার আগেই অবশ্য জোড়া গোল করে পিএসজি জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপে। গোলে অবদান না রাখলেও বল পায়ে জাদু দেখিয়েছেন মেসি। তার নামে স্লোগান দিয়ে গ্যালারি মাতিয়ে রাখেন দর্শকরা। 4 ম্যাচে সবগুলো জিতে 12 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের টপে রয়েছে পিএসজি। এদিকে লা লিগায় 1 ম্যাচ পরে জয় ফিরেছে মেসির সাবেক ক্লাব বার্সেলোনা। ঘরের মাঠে গেটাফের বিপক্ষে ব্লু গ্রানার জয় 2-1 গোলে। বিলবাওয়ের সাথে আগের ম্যাচে ড্র করায় চাপে ছিল বার্সা। ঘরের মাঠ নু ক্যাম্পে এদিন দ্বিতীয় মিনিটেই কাতালানদের এগিয়ে দেন সার্জি রবের্তো।
গোল শোধে খুব বেশি সময় নেয়নি গেটাফে, ম্যাচে সমতা ফেরান সান্দ্রো রামিরেজ। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আবারও লিড নেয় স্বাগতিকেরা। এবার বার্সেলোনাকে এগিয়ে দেন মেমফিস ডিপায়ে। ৬৭% বল দখলে রেখেও স্কোর লাইন আর পরিবর্তন আনতে পারেনি বার্সা। এই জয়ে টেবিলের 4-এ উঠেছে কোম্যানের দল। বিপিএল ফুটবলে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে আরামবাগ ক্লাবকে 2 বছরের জন্য প্রথম বিভাগে অবনমনের শাস্তি দেওয়া হয়েছে। সাবেক সভাপতি সহ 4 কর্মকর্তাকে আজীবন নিষিদ্ধ করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। সেই সাথে এক অস্ট্রেলিয়ান ও নাইজেরিয়ান সহ 14 ফুটবলারকে দেওয়া হয়েছে ভিন্ন মেয়াদের নিষেধাজ্ঞা। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে চায় আরামবাগ, বলেছেন ক্লাবটির সাধারণ সম্পাদক। প্রিমিয়ার লিগ ফুটবলের অন্তত 5টি ম্যাচে ফিক্সিং হয়েছে এমন সন্দেহ প্রকাশ করে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাফুফেকে চিঠি দেয় এএফসি। সন্দেহের তালিকায় উঠে আসে আরামবাগ ও ব্রাদার্স ইউনিয়নের নাম। এরপরই 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাফুফে। মাসখানেকের তদন্ত শেষে স্পট ফিক্সিং, অনলাইন বেটিংয়ে আরামবাগ ক্রীড়া সংঘের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়। তারই প্রেক্ষিতে ক্লাবটিকে 2 বছরের জন্য প্রথম বিভাগ ফুটবলে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। একই সাথে 5 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। সাবেক ও বর্তমান মিলিয়ে ভিন্ন মেয়াদে নিষিদ্ধ হয়েছে ক্লাবটির 14 ফুটবলার। এর মধ্যে অস্ট্রেলিয়ান ব্র্যাডি স্মিথ 3 আর নাইজেরিয়ান ক্রিস্টোফার চিজোবা 2 বছরের জন্য হয়েছে নিষিদ্ধ। আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ক্লাবটির সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম সহ 4 জনকে। ব্রাদার্স সহ আরও কয়েকটি ক্লাবের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তদন্তে তার সত্যতা পাওয়া যায়নি। এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে যে ফিডব্যাকগুলো আমরা পেয়েছি, আমাদের আরও বেশ কিছু তথ্যপত্র দরকার ছিল। বিভিন্ন বেটিং সাইটের বেশ কিছু র ডাটা আমরা জোগাড় করার জন্য কাজ করি এবং সেটা কিছুটা আমরা পেয়েও যাই। আরও 2-1টা ক্লাবের নাম এসে থাকলো। আরামবাগ ক্রীড়া সংঘের ব্যাপারে আসলে শেষ পর্যন্ত অভিযোগের সত্যতাটা খুঁজে পাওয়া যায়। এমন সিদ্ধান্তের পর আরামবাগ ক্লাবে গিয়ে কোনো কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে ক্লাবটির বর্তমান সেক্রেটারি জানিয়েছেন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে চায় তারা। নিষিদ্ধ হওয়া ফুটবলার জাহিদ হোসেন নিজেকে নির্দোষ দাবি করেছেন। আমি মর্মাহত তো বুঝেন, মর্মাহত এবং খুবই মন ভেঙে গেছে। এখন আমাদের কমিটি যারা আছে তাদের নিয়ে বসে আমরা সিদ্ধান্ত জানাবো যে বাফুফের কাছে আমরা কিভাবে যাবো বা এটা কিভাবে ফেস করবো। অ্যাজ এ সেক্রেটারি হিসেবে আমার ব্যর্থতা তো আসেই। অল্প কটা ম্যাচ খেলছি, এটা আমি কিন্তু জানিও না, এটা কোনো কিছুই জানি না এর ভিতরে। আমি যদি মসজিদে উঠে বলতে হয় বা কোরআন শরীফ ছুঁয়ে বলতে হয়, মানে আমি এর ভিতরে কোনো কিছু ছিলাম না, আমি জানিও না। আমার নামটা দিয়েছে, এটা মানে আমি কি বলবো। চলতি মৌসুমে বাজে পারফরমেন্সে এর আগেই প্রিমিয়ার লিগ থেকে রেলিগেশনের খাড়ায় পড়ে আরামবাগ। ফিক্সিং কাণ্ডে এখন আগামী 2 বছর বাধ্যতামূলক প্রথম বিভাগ ফুটবলে খেলতে হবে ঐতিহ্যবাহী ক্লাবটিকে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুধবার বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ শুরুর দিনে বিসিবির জরুরি সভা জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, বিশ্বকাপ দল নির্বাচন সহ নানা সিদ্ধান্ত নেওয়া হবে এই সভায়। এদিকে মুস্তাফিজের পর আইপিএল খেলতে ছাড়পত্রের আবেদন করেছেন সাকিব। 2 তারকাকে দ্রুতই অনুমতি দেবে বিসিবি। 4 বছর পর এজিএম হয়েছে, সপ্তাহ পেরোয়নি। ক্রিকেট কর্তাদের মিলন মেলায় আসেনি বড় কোনো সিদ্ধান্ত। 1 সেপ্টেম্বরের বোর্ড মিটিং হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। সেখান থেকে আসবে বেশ কিছু চূড়ান্ত সিদ্ধান্ত। ক্রিকেটারদের চুক্তি ঝুলে আছে 5 মাস ধরে। 18 জনের তালিকা করা হলেও সংখ্যায় পরিবর্তন আসবে। বিশ্বকাপের দল কেমন হবে, কারা থাকবেন দলে, তামিম থাকবেন কিনা জানা যাবে সেখানেই। টিম যে আসবে ওটা তো সিলেক্টররা টিমটা দিবে, সেটা আমরা আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট অ্যাপ্রুভাল দিবে। আর যেটা হলো যে তামিমের যে সমস্যাটা, সেটা হলো ইনজুরির যে সমস্যাটা আছে, সেটা নিয়ে কাজ করছে আপনার ফিজিওরা। তো আল্লাহর রহমতে যদি ঠিক হয়ে যায় তাহলে তো ও তো প্রুভেন প্লেয়ার। ও তো মানে ও যে ঠিক হওয়াটাই আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখেও কর্তাদের মনোযোগ টি-20 বিশ্বকাপে। সেরা প্রস্তুতির জন্য আগেভাগে দেশ ছাড়বে দল। বিশ্রামের কথাও মাথায় রাখা হচ্ছে। দলের অভিজ্ঞতা বাড়াতে মুস্তাফিজ ও সাকিবকে দেয়া হচ্ছে আইপিএল খেলার ছাড়পত্র। মুস্তাফিজ এটা কিছুদিন আগে দিয়েছিল এবং সাকিব আজকে গতকাল চিঠি দিয়েছে। সো আমাদের 1 তারিখে আমরা ডিসিশনটা নিব। মোস্ট প্রবাবলি এটা তো আমাদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি যে আমাদের প্লেয়াররা আপনার আইপিএলের মতো একটা টুর্নামেন্ট, স্ট্যান্ডার্ড ভেরি হাই, সেখানে আল্লাহর মতো যদি ওরা খেলে ভালো পারফর্ম যদি করে তাহলে ডেফিনেটলি ওই কন্ডিশনে আমরা খেলবো। ওখানে টিম অনেক বেনিফিটেড হবে।
বিশ্বকাপের প্রস্তুতি আর টি-20 দাবি মেটাতে অনেকের চাওয়া নিউজিল্যান্ড সিরিজে স্পোর্টিং উইকেট। কন্ডিশন আর উইকেটের ধরনে যা সম্ভব নয়, তাতে আভাস পাওয়া যাচ্ছে আরও একটি লো স্কোরিং সিরিজের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইরাক ইরান সীমান্তে ছোট্ট একটি চায়ের দোকান আকর্ষণ করেছে দুই দেশের নাগরিকদের। গ্রাহকরা নিজ নিজ দেশের মুদ্রার বিনিময়ে দোকানটির সেবা নিতে পারেন। দুই দেশের নাগরিকদের এক করেছে ইরাকের বিয়ারা শহরের এই দোকান। সীমান্তবর্তী দুই শহর ইরাকের বিয়ারা আর ইরানের হানি গারমালেহ। দুই দেশকে বিভক্ত করেছে ছোট একটি পানির প্রবাহ, তবে তা ভাগ করতে পারেনি দুই দেশের মানুষকে। দারভিশ আফফানের চায়ের দোকান যুক্ত করছে ইরাক এবং ইরানের মানুষকে। আমার দোকান আর ইরানের মাঝের দূরত্ব 1 মিটারেরও কম। 1 পা ফেললেই পৌঁছে যাবেন ইরানে, আর এপাশে আসলেই ইরাক। পর্যাপ্ত পানির অভাবে দারভিশের ফল এবং সবজির খামার বন্ধ হয়ে যায়, আর তখনই চায়ের দোকান নির্মাণের চিন্তা করেন দারভিশ আফফান। তার এই পদক্ষেপ দুই দেশের মানুষের মিলনের সুযোগ করে দিয়েছে। দারভিশের দোকানে শুধু চা না, পাওয়া যায় বিভিন্ন ধরনের ইরানি ফলও। সাধারণ মানুষের অবাধ চলাচল রয়েছে এই দোকানে। ভ্রাতৃত্ব আর সহমর্মিতা নিয়ে এক পরিবারের মতোই বসবাস করছেন এই দুই শহরের মানুষ। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।